আচ্ছা, আজকে আমরা শিখি যে ওয়ার্ডপ্রেসে যে ড্যাশবোর্ড পরিচিতি সম্পর্কে। তো প্রথমে ওয়ার্ডপ্রেস আমাদেরকে ওয়েলকাম করছে, তো ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। এবং নিচে কিছু আমরা ফিচার দেখতে পাচ্ছি, সেগুলো চাইলে আমরা অফ করে রাখতে পারি ফ্রেশ রাখার জন্য। জাস্ট এখানে স্ক্রিন অপশনে ক্লিক করে এখানে শুধুমাত্র আমাদের ওয়েলকামটা থাক, আর হচ্ছে আমরা এইগুলোকে চেক আউট করে দিচ্ছি। এই জায়গাটা ফ্রেশ হয়ে গেল। ওকে, চাইলে এটাকেও আমরা ডিসমিস করে দিতে পারি। ওকে, এবার আমরা বাম পাশে যদি তাকাই, এখানে সম্পর্কে অল্পর উপরে আমি এখানে একটা আইডিয়া দিয়ে যাওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে প্রথমে ড্যাশবোর্ডের পর হচ্ছে হোম, তারপর হচ্ছে আপডেট। আপডেটটা হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করব, তারপরে কিছুদিন পর এখানে আমরা একটা নোটিফিকেশন বা একটা আইকন দেখতে পারবো যে একটা প্লাগইন আপডেট চাচ্ছে বা একটা থিম আপডেট চাচ্ছে। এখানে ওয়ান দেখাবে যে একটা চাচ্ছে, দুই তিনটা যদি আপডেট চায় এখানে আমরা দুই তিন দেখতে পারবো। যখন আপডেটের পর ক্লিক করা হবে তখন সেই থিম আর অথবা প্লাগইনটা হচ্ছে আপডেট যাবে। জাস্ট আপডেটে ক্লিক করে দিব, আমরা আপডেট হয়ে যাবে। এটা হচ্ছে পোস্ট। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই পোস্ট। আমরা যখন অ্যাফিলিয়েট ওয়েবসাইট তৈরি করব, ব্লগ ওয়েবসাইট তৈরি করব, বা যে কোনো ওয়েবসাইট তৈরি করি না কেন, পোস্ট কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটে মোটামুটি থাকে, আমরা দেখতে পাই। তো পোস্টটা হচ্ছে আমরা এখানে গিয়ে জাস্ট এখানে অ্যাড নিউতে ক্লিক করলে আমরা দিতে পারবো এটা গুটেনবার্গের একটা পোস্ট এডিট বা এডিটর। হ্যাঁ, গুটেনবার্গের এডিটর বলা হয় এটাকে। আরেকটা আছে ক্লাসিক এডিটর। আমরা আস্তে আস্তে শিখবো যে ক্লাসিক এডিটরটা কি, গুটেনবার্গটা কি। তো গুটেনবার্গ এত কিছু না, যে আমরা ক্লাসিক এডিটর সম্পর্কে জানি যারা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আমরা অনেকদিন কাজবাজ করেছি মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে, তারা হচ্ছে ওইটা সম্পর্কে একটু অবগত আছে। তো ক্লাসিক এডিটরটা হচ্ছে লাইক দিস, যে আপনার ওইটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো করে আপনি চাইলে ওখানে যে কোনো কিছু অ্যালাইনমেন্ট করতে পারবেন, বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন। আর এটা হচ্ছে গুটেনবার্গের। জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করে প্যারাগ্রাফ নিতে পারবো, হেডিং নিতে পারবো, ইমেজ নিতে পারবো। জাস্ট এইভাবে আমাকে জিনিসগুলো অপটিমাইজ করতে হবে অথবা কাজগুলো করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে পোস্টের পর যা যেখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি হচ্ছে এই পোস্টটা কোন ক্যাটাগরি আন্ডারে। একটা ওয়েবসাইট যদি তৈরি করি, সেটা হতে পারে যে একটা স্পোর্টস ওয়েবসাইট। তো এই স্পোর্টস ওয়েবসাইট কিন্তু অনেকগুলো ক্যাটাগরি থাকে, ক্রিকেট, ফুটবল, হকি ইত্যাদি থাকে, কিন্তু সেইগুলো আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করার জন্য এখানে ক্যাটাগরি অপশন আছে। তো এখানে জাস্ট লিখবো যে ক্রিকেট, ফুটবল লিখলাম। জাস্ট এখানে অ্যাড নিউতে ক্লিক করলে এখানে একটা ফুটবল ক্যাটাগরি তৈরি হয়ে যাবে। আর আমরা যে পোস্টটা তৈরি করব, সেই পোস্টটা যদি চাই ফুটবলের আন্ডারে পোস্টটা থাকবে, আমরা চাইলে সেটা কিন্তু আলাদাভাবে ক্যাটাগরি ওয়াইজ করতে পারি। তো এটা হচ্ছে পোস্ট ক্যাটাগরি। এবং হচ্ছে ট্যাগটা হচ্ছে যে আমরা যখন একটা স্পোর্টসে যখন একটা পোস্ট ক্রিয়েট করি, তখন আমরা অনেকে জানি যে কিওয়ার্ড বা হ্যাশট্যাগুলো ইউজ করি, সেটা এই ট্যাগ হিসেবে ব্যবহার করা হয়। আবার ট্যাগ আবার অনেক সময় আমরা বিভিন্ন ওয়েবসাইট তৈরি করার সময় ট্যাগকে ডাইনামিক কল হিসেবে ব্যবহার করতে পারি। ডাইনামিক কলটা অত বোঝার কোনো আপাতত দরকার নেই, আমরা ক্যাটাগরি ব্যাপারটা বুঝি। আর ট্যাগটা হচ্ছে যখন আমরা একটা পোস্ট করব তখন ট্যাগ দিয়ে পোস্ট করতে হয়, এটা শুধু মাথায় রাখি। যখন আমরা একটা পোস্ট করব তখন ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, মিডিয়া। মিডিয়া হচ্ছে আমার ওয়েবসাইটে থাকা সমস্ত যে অ্যাসেট যেটাকে বলা হয়, মানে ইমেজ, তারপরে অডিও, ভিডিও, সবগুলো হচ্ছে মিডিয়ার ভিতরে থাকবে। তো এখানে চাইলে আমরা একবারে যখন একটা প্রজেক্ট করব, ক্লায়েন্ট যখন আমাকে সমস্ত ছবি আমাকে প্রোভাইড করবে, তখন আমরা কি করতে পারি, অ্যাড নিউতে ক্লিক করে সিলেক্ট করে আমরা সমস্ত যে ছবিগুলো আছে সেগুলো আমরা একবারে আপলোড করে নিতে পারি। পেজ হচ্ছে অনেক ইম্পর্টেন্ট পার্ট। তো এটা হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করি, আমরা বিভিন্ন ওয়েবসাইট দেখতে পারি। আমাদের ওয়েবসাইট হচ্ছে ইন্ডেক্স ওয়েব আইটি। তো ইন্ডেক্স ওয়েব আইটিতে আমরা বিভিন্ন পোস্ট তৈরি করেছি, পেজ তৈরি করেছি। দেখো এখানে হোম, ব্লগ, সার্ভিস, অ্যাবাউট, এটাকে একটা পেজ হিসেবে ধরা হয়। এবং ব্লগের ভিতরে গেলে আমরা দেখতে পাবো যে এখানে কিছু ব্লগ আছে। এই যে এখানে কিছু ব্লগ, যে হোয়াট ইজ ই কমার্স, তারপর হচ্ছে বেস্ট অ্যাড ম্যানেজমেন্ট সার্ভিস। এখন যদি মনে হয় যে আমার ই কমার্স সম্পর্কে জানা দরকার, আর ইংলিশ নিয়ে যদি ধারণা থাকে, তাহলে কিন্তু এখানে আমরা পড়তে পারি যে এখানে ই কমার্স সম্পর্কে আমি কি লিখেছি, বা আমরা এটা কি লিখেছি, এটা সম্পর্কে কিন্তু অনেক ধারণা চলে আসবে ই কমার্সে। আর কি কি ব্যাপার স্যাপারগুলো আছে, যারা ব্লগ পড়তে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। ঠিক আছে, ওকে, তাহলে এটা হচ্ছে পেজ, যেটা হচ্ছে একটা যে পেজ, হোম, ব্লগ, এটাকে পেজ বলা হয় সাধারণত। কমেন্ট। কমেন্ট হচ্ছে যখন আমরা একটা ওয়েবসাইট যাই, একটা ব্লগ যাই, ব্লগে নিচে যাওয়ার পর এখানে যে কমেন্ট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের কমেন্ট বক্স। তো এখানে যদি কমেন্ট করি তাহলে আমাদের এখানে চলে আসবে। অ্যাপিয়ারেন্স থেকে আমরা যে কোনো থিম ইনস্টল করতে পারি। তো এখানে দেওয়া হচ্ছে 2022 একটা থিম ইনস্টল করে দেওয়া আছে। যখন আমরা বিভিন্ন ক্লায়েন্টে কাজ করব, তখন হচ্ছে এখানে আমরা অ্যাস্ট্রা থিম ইনস্টল করব, অথবা হচ্ছে 2020 এগুলো ইউজ করবো না, আমরা হ্যালো এলিমেন্টও ইউজ করতে পারি। ঠিক আছে, এগুলো যে কোনো একটা আমরা ইউজ করতে পারি থিম হিসেবে। তো থিম যখন আমরা ইনস্টল করবো নেক্সট পর্বেতে, তখন আমরা দেখবো যে কোন থিমটা আমরা ইনস্টল করছি। ঠিক আছে, তারপর প্লাগইন হচ্ছে একটা ওয়েবসাইটে সকল প্রকার যে ইন্টারফেস গুলো আছে। যেমন হচ্ছে আমি যদি এই ওয়েবসাইটে যাই, দেখতে পাচ্ছি যে এখানে একটা
ফেসবুকে যে সরাসরি চ্যাট বাটন আছে, তো এইটা একটা প্লাগইনের ফিচার অ্যাড করা হচ্ছে। নতুন নতুন ফিচার অ্যাড করার জন্য আমরা প্লাগইন থেকে প্লাগইনের সহায়তায় হচ্ছে সেই ফিচারটা অ্যাড করতে পারি আমার ওয়েবসাইটে। একটা ওয়েবসাইট তৈরি করতে হলে সাধারণত নর্মাল ওয়েবসাইট, যদি এই ওয়েবসাইটের কথা চিন্তা করি, ফ্রি প্লাগইনের কথা চিন্তা করলে প্রায় 21টার মতো প্লাগইন রেখেছে এই ওয়েবসাইটটাতে। হ্যাঁ, তো একটা নর্মাল একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট বা ব্লগ ওয়েবসাইট 21টার মতো ওয়েবসাইট যদি প্লাগইন লাগে, তাহলে ই-কমার্স ওয়েবসাইটগুলোতে আরও বেশি প্রয়োজন পড়তে পারে। তো যতই লাগুক সমস্যা নেই, যত ফিচার অ্যাড করতে চাইবো তত ফিচার প্লাগইনে গিয়ে অ্যাড করতে পারবো। জাস্ট অ্যাড নিউতে ক্লিক করলে আমরা এখানে জাস্ট প্লাগইনের নাম লিখবো, সব প্লাগইনগুলো এভাবে আসবে, জাস্ট ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। আমরা যখন প্লাগইন ইনস্টল করবো তখন আমরা দেখতে পারবো ইউজার হচ্ছে আমরা চাইলে নতুন কোনো ইউজারকে আমি আমার পার্টনার হিসেবে অ্যাড করতে পারি। যেমন হচ্ছে আমি যদি ইউজার হিসেবে যদি আমি চাই আমার ফ্রেন্ডকে অ্যাড করতে পারি, সে শুধুমাত্র আমার ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে পোস্ট করতে পারবে, তাহলে তার রোলটা কি হবে সেটা হচ্ছে ইউজার থেকে কন্ট্রোল করা হয়, যে শুধুমাত্র পোস্ট করতে পারবে, আদারওয়াইজ সে অ্যাপিয়ারেন্সে গিয়ে বা প্লাগইন থেকে কোনো থিম বা প্লাগইন আনইনস্টলও করতে পারবে না, আবার হচ্ছে কোনো কিছু আপলোডও করতে পারবে না প্লাগইন, শুধুমাত্র সে পেজ থেকে পোস্ট থেকে শুধুমাত্র পোস্ট করতে পারবে, এইটুকু পারমিশন দিতে পারি। তো অ্যাড নিউতে ক্লিক করে শুধুমাত্র তার ইউজার নেমটা দিতে হবে, আর ইমেলটা দিলে কিন্তু তার কাজ শেষ, এবং পাসওয়ার্ডটা বসে দিতে হবে। পাসওয়ার্ড সেট করে দিলে ভালো হবে, কারণ এই পাসওয়ার্ডটা আসলে আমরা ইউজ করবো না। আমরা যদি চাই একটা নর্মাল একটা পাসওয়ার্ড দিতে পারি, তার নাম ধরো একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এইটা হচ্ছে তার ইউজার নেম হবে হয়তো ফয়সাল322, এটা দিয়ে দিলাম, আর ইমেইলে তার ইমেলটা দিয়ে দিলাম যে @gmail.com, এবং হচ্ছে গিয়ে এটা জাস্ট আমরা তার রোল কি হবে, কনফার্ম উইথ পাসওয়ার্ড, জাস্ট ইউজার আচ্ছা রোল কি হবে, রোল কন্ট্রিবিউটর, এডিটর শুধু এডিট করতে পারবে, অ্যাডমিনিস্ট্রেটর দিলে সমস্ত ওয়ার্ডপ্রেসে অ্যাক্সেস পেয়ে যাবে, আর কন্ট্রিবিউটর দিলে সাবস্ক্রাইবার দিলে শুধুমাত্র সাবস্ক্রাইব দিলে কোনো কিছু করতে পারবে না সে আসলে। এখানে অথর আর এডিটরের মতোই মোটামুটি কাজ করার, এডিটরের মোটামুটি পোস্টের কাজ করার জন্য আমরা সাধারণত ফ্রেন্ডকে বা হচ্ছে গিয়ে যদি পার্টনার হিসেবে কাউকে অ্যাড করতে চাই, শুধুমাত্র তাকে এডিটর হিসেবে অ্যাড করতে পারি। প্রোফাইল থেকে জাস্ট অত কিছু নয়, শুধুমাত্র আমরা চাইলে আমাদের যে ইন্টারফেসগুলো আছে এগুলো চেঞ্জ করতে পারি। ওকে, এবং হচ্ছে টুলে যদি যাই, টুলে অতটা কিছু প্রয়োজন পড়ে না টুল থেকে, তাই জন্য আমি এক্সট্রা করে এটা বলছি না। আর সেটিংস থেকে তিনটা জিনিস ইম্পর্টেন্ট এখানে, জেনারেল আর রিডিং। জেনারেলে ক্লিক করে প্রথমে জেনারেলে গিয়ে এখানে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের নাম এবং ওয়েবসাইট ট্যাগ লাইন এখানে সেট করতে পারি। আর যদি এটা মেম্বারশিপ ওয়েবসাইট হয় তাহলে এখানে এনিওন ক্যান রেজিস্টারে ক্লিক করবো, আর যদি ইমেল চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে এখানে ক্লিক করে ইমেলটা চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে যে ইমেলটা আমরা ওয়েবসাইট আমরা হচ্ছে যে এই সি প্যানেল থেকে আমরা যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম, যখন একটা ইমেল দিয়েছিলাম সেই ইমেলটা কিন্তু এটা ছিল, আমরা তাহলে কিন্তু চেঞ্জ করতে পারি। ওকে, তারপর হচ্ছে এখানে রাইটিং এ যাই দেখি, রাইটিং এ এখানে দেখানোর মতো কিছু না, রিডিং এ চলে যাবো। রিডিং এ হচ্ছে আমরা ওয়েবসাইট তৈরি করার সময় স্ট্যাটিক পেজে ক্লিক করব, হোম পেজ হিসেবে দেখাই দেবো হচ্ছে হোম নামে একটা পেজ ক্রিয়েট করব, আর ব্লগ যদি আপলোড করি তাহলে ব্লগ নামে একটা পেজ ক্রিয়েট করবো, এখানে ব্লগটাকে এখানে ধরিয়ে দেবো। যখন আমরা এখান থেকে পেজে গিয়ে এখানে হোম নামে একটা পেজ তৈরি করব আর হচ্ছে ব্লগ নামে একটা পেজ তৈরি করবো, দেখবো ড্রপ ডাউনে এখানে দুইটা অপশন চলে এসছে, হোম পেজ হিসেবে আমি কাকে শো করাতে চাই আর পোস্টে কাকে শো করাতে চাই। এটা কিন্তু আমি যখন পরবর্তীতে সম্পূর্ণ একটা ল্যান্ডিং পেজ তৈরি করে দেখাবো তখন ব্যাপারটা বুঝতে পারবো। তারপর হচ্ছে এখানে পারমানেন্ট হচ্ছে আমরা চোখ বুঝে পোস্ট নামে ক্লিক করে দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করে দেবো, আর কোনো কিছু দেখার দরকার নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তাহলে আমি এখানে সম্পূর্ণ ব্যাপারটা এখানে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে আলোচনা করতে পেরেছি। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছেন, এবং আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ হলো, সেই পর্যন্ত স্টে গুড, স্টে সেফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।